ছাত্রলীগ তো এখন ব্যান্ড অর্গানাইজেশন, একসময় তোমরা দেশ চালাতে, তো এটা নিয়ে কি বক্তব্য তোমার? প্রথম কথা হচ্ছে যে যেই 5 আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে, আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে, অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে, অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে এবং জবরদখল করে ক্ষমতায় রয়েছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো বৈধতা, কোনো আইনি ভিত্তি, কোনো নৈতিক ভিত্তি, কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, মত প্রকাশের স্বাধীনতা নেই, সমাবেশ করার স্বাধীনতা নেই, সাংবিধানিক অধিকার নেই, মৌলিক মানবাধিকার নেই। এই যে তারা একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নিজেদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা, ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকা, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা। যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায়, মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায় এবং যারা এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, তাদেরকে প্রকারান্তরে পৃষ্ঠপোষকতা প্রদর্শনের জন্য তারা এই কাজটি করেছে বলে আমি মনে করি। সাদাম, তুমি স্টুডেন্ট লিডার এবং খুব বড় মাপের লিডার, সেজন্য তুমি পলিটিক্সের ভাষা জানো। কিন্তু তোমাকে আমি বলি যে তুমি যে ইউনূস গভর্নমেন্টকে ফাসিস্ট বললে, এই গভর্নমেন্টের তরফ থেকে, এবং শুধু এই গভর্নমেন্ট না, সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক বাংলাদেশি সিটিজেন আছে বা ধরো অনেক জার্নালিস্ট আছে যারা তোমাদের শাসনকালটা, শেখ হাসিনার শাসনকালটাকে ফাসিজম বলতো, যে ওটা একটা ফাসিজমের সময়। এবং অগস্ট 5-এ যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে আসেন, তখন ওটাকে ওরা নতুন হিস্ট্রি বলছে, যে এইটা নতুন হিস্ট্রি রচনা হয়েছে, যে ফাসিজমের শেষ হয়েছে এবং এটা বাংলাদেশের সেকেন্ড রেভলিউশন। এটা নিয়ে তুমি কি বলবে? না, প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় থেকেছে। যারা বিরোধী দলে থেকেছে, বর্তমানে যারা এই সর্বশেষ আন্দোলনও যারা সম্পৃক্ত ছিল, তারাও শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা, জনগণের ম্যান্ডেট সবকিছুর ভিত্তিতেই তো আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সর্বশেষ নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গোটা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল এবং বাংলাদেশে তো গণতান্ত্রিক স্বাধীনতা ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল, রাজনীতি করার স্বাধীনতা ছিল, নির্বাচনে অধিকার অংশগ্রহণ করার স্বাধীনতা ছিল, যে কোনো বিষয়ে প্রতিবাদ করার স্বাধীনতা ছিল, যে কোনো যৌক্তিক বিষয়ে সরকারের বিরোধিতা করার সুযোগ ছিল, সবার মতামত প্রকাশ করার সুযোগ ছিল। তাহলে সেটি কি ফ্যাসিস্ট কাঠামো, নাকি আজকে যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিষিদ্ধ করছে, আমাদের কথা বলার অধিকার দিচ্ছে না, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো সেটি আমাদের অপরাধ, আমরা মৌলবাদের বিরোধিতা করব সেটি আমাদের অপরাধ, আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করব সেটি আমাদের অপরাধ, আমরা সংগঠন করব, আমরা সমাবেশ করব সেটি আমাদের অপরাধ? তাহলে কারা ফ্যাসিস্ট কাঠামো পরিচালনা করছে? এবং সবচেয়ে বড় কথা, সর্বশেষ যে আন্দোলনটি হয়েছে এটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল, কোটা সংস্কারের দাবিতে। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে এই আন্দোলনটি পরিচালিত হয়েছে এবং এটি এমন একটি আন্দোলন ছিল যেই আন্দোলনের দাবি দাওয়া পূরণ করার জন্য সরকার আন্তরিক ছিল। ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষার্থীদের কথাগুলো সরকারের কাছে তুলে ধরা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়াগুলো আদায় করা। কোটা সংস্কার ইস্যুতেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলোর সঙ্গে দর কষাকষি করেছে এবং সরকার যখন আইনগতভাবে, যখন হাইকোর্টের যে রায়ের মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়, তার বিরুদ্ধে যখন আইনগতভাবে সরকারই তো এটির বিরুদ্ধে আপিল করেছে। তো এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ ছিল না এবং সত্যিকার অর্থে বাংলাদেশে 11 জুলাই 2024 পরে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। কিন্তু তারপরও এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হয়েছে। এই আন্দোলনকে যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং থাকার কথা, সেই হ্যাপি এন্ডিংটি নিশ্চিত না করে আন্দোলনটিকে একটি রাজাকার ইস্যু সামনে নিয়ে এসে ভিন্ন খাতে প্রবাহিত করা। আজকে তারা বলছে যে ফ্যাসিস্ট কাঠামোর পরাজয় নিশ্চিত করেছে। এই আন্দোলন তো শুরুই হয়েছে কোটা সংস্কারের দাবিতে। শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে। শিক্ষার্থীরা তো সরকার ব্যবস্থার পতন, যে আন্দোলন পরবর্তীতে তারা সংগঠিত করেছে, সেটির পক্ষে তো কারো সমর্থন ছিল না। বরং তারা একটি কৃত্রিম আবহ তৈরি করেছে, এক ধরনের লাশের রাজনীতি তারা তৈরি করেছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের তারা আশ্রয় নিয়েছে। শিক্ষার্থীদের অভ্যন্তরে তাদের প্রশিক্ষিত ক্যাডার, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সদস্য, তাদেরকে তারা অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের দ্বারা তাদের হত্যাকাণ্ড সম্পন্ন করে তার দায়ভার সরকারের উপর চাপিয়ে দিয়ে তারা
এই পরিবেশটা কিন্তু তৈরি করেছে। সেটির প্রমাণ কিন্তু আমরা দেখছি। যেমন ধরুন, আপনি জানেন, গোটা পৃথিবীর সামনে যেটা আমরা বলতে চাই, এই সরকার কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, শেখ হাসিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল, স্বতন্ত্র বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করেছিল। আর এই সরকার কি করেছে? এই সরকার ইনডেমনিটি দিয়েছে। তারা অফিসিয়ালি প্রজ্ঞাপন, অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যারা এই পুলিশের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে হত্যাকাণ্ডে সম্পৃক্ত, তাদের আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না। এই সরকারই তো সেই ডিক্লারেশন দিয়েছে। এটির মাধ্যমে প্রমাণিত হয় কারা আসলে এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত। শুধু তাই নয়, এই 5 আগস্টের পরে আপনি জানেন যে বাংলাদেশের কারাগারগুলো থেকে যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত শীর্ষ সন্ত্রাসী, এবং শুধু তাই নয়, যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতা এবং যারা প্রতিষ্ঠিত বিশেষ করে মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো তাদের যোগ সাজসের থেকে কিন্তু এই আন্দোলনকে পরিচালনা করা হয়েছে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে আমরা মনে করি। ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের এগেইনস্টে কিন্তু অনেকদিন ধরে অ্যালিগেশন ছিল। যেরকম আমি তোমাকে বলি, জানুয়ারি 7 এবছর তোমাদের ইলেকশন হয়, ন্যাশনাল ইলেকশন হয়, যেখানে শেখ হাসিনা আবার ফিরে আসেন। কিন্তু তার আগে তোমাদের যখন পলিটিক্যাল প্রোটেস্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতের যে একসঙ্গে অনেক সময় ওরা স্ট্রিট প্রোটেস্টে শেখ হাসিনা সরকারের এগেনস্টে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, যে কেয়ারটেকার গভর্নমেন্ট এলে ওনারা তখন ওনারা সেই ইলেকশনটাকে ন্যায্য ইলেকশন মনে করবেন। যখন তুমি জানো গতবার অক্টোবর নভেম্বরে যে স্ট্রিট ভায়োলেন্স হয়েছে, সেখানে কিন্তু অনেক রিপোর্ট আমি পড়েছি, অনেকের কাছ থেকে আমি শুনেছি যে ছাত্রলীগের নেতারা গিয়ে তাদের উপর আক্রমণ করেছে এবং সেটাকে আটকাতে গিয়ে বিএনপির এবং জামাতের লোকেদের ভায়োলেন্ট হতে হয়েছে ছাত্রলীগের এগেনস্টে। কিন্তু ছাত্রলীগের অনেক লিডারের এগেনস্টে এবং ছাত্রলীগের কাডারের এগেনস্টে কিন্তু তোমাদের সময়কালে অনেক অ্যালিগেশন ছিল। এটা নিয়ে তুমি কি বলবে? না, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন। বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নেতিবাচক ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপ্রীতিকর ঘটনা নেই সেটি আমি বলবো না। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সার্বিকভাবে যে নেতিবাচক উপাদান রয়েছে, সেটির কিছু প্রভাব বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেও পড়ে থাকতে পারে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিকভাবে সবসময় এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি করেছে, এবং আমরা বাংলাদেশে যেটি দীর্ঘ সময় ধরে চর্চিত হয়েছে পাওয়ার পলিটিক্স, সেই জায়গায় আমরা পলিসি পলিটিক্স এর কথা বলেছি, প্রগ্রেসিভ পলিটিক্স এর কথা বলেছি। ছাত্র রাজনীতিকে আমরা বলেছি যে ভালো কাজের কম্পিটিশন, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। ছাত্র সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। শিক্ষার্থীদের ভোটেই তো 25টি পদের মধ্যে 23টি পদে বিজয়ী হয়েছে। প্রত্যেকটি হল সংসদে বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে। এখনো এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ, কারণ আমরা কাজ করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, শিক্ষার্থীরা যেন মানসম্মত ভাবে তাদের আবাসিক ব্যবস্থা, লেখাপড়ার পরিবেশ, প্রযুক্তি ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া, তাদের দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া। বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্যই ছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে কর্মকাণ্ড পরিচালনা করা। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটিই করেছে। বাংলাদেশ ছাত্রলীগ, এবং শুধু তাই নয়, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আপনি জানেন যে শেখ হাসিনা সরকার 2008 সাল থেকে ধারাবাহিকভাবে এই দায়িত্ব, বাংলাদেশের দায়িত্বে ছিল, বাংলাদেশের ক্ষমতাসীন ছিল। এর আগে বাংলাদেশের ক্যাম্পাসগুলো যতটা না শিক্ষাঙ্গন ছিল, তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সেশন জট ছিল, নির্ধারিত সময়ে লেখাপড়া করার সুযোগ ছিল না, এবং সরকারি চাকরিতে দলীয় ক্যাডারদের সরাসরি নিয়োগ দেওয়া, এই বিষয়গুলো ছিল বাংলাদেশের বাস্তবতা। সেই বাস্তবতা অতিক্রম করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 15 বছর কিন্তু নির্বিঘ্নে পরিচালিত হয়েছে। এর আগে দেখা গেছে যে মাসের পর মাস ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, সংঘর্ষের কারণে, সহিংসতার কারণে ক্যাম্পাস বন্ধ করতে হয়েছে। গত 15-16 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনোই বন্ধ করতে হয়নি। নিরঙ্কুশভাবে, শান্তিপূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ কিন্তু অব্যাহত হয়েছে। 4 বছরের অনার্স আগে শেষ করতে 8 বছর লাগতো। আমাদের এই শেখ হাসিনা সরকারের মেয়াদে এবং ছাত্রলীগের ইতিবাচক রাজনীতির কারণে নির্ধারিত সময়ে সবাই লেখাপড়া শেষ করতে পেরেছে, এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা সাধারণত বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এই সময়কালীন ঘটেনি।